শুভেচ্ছা মাছরাঙার সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি নুরুন নাহার বিলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করি আমাদের এই অনুষ্ঠানে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। স্যার কেমন আছেন? আমি আছি ভালো, থ্যাংক ইউ। স্যার, আমরা যেহেতু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করি আমাদের অনুষ্ঠানে, তো এখন তো আসলে সব থেকে প্রাসঙ্গিক বিষয় অস্থির মধ্যপ্রাচ্য, আমেরিকা ইসরায়েল বনাম ইরানের একটা যুদ্ধ পরিস্থিতি চলছে। তো আমরা আসলে সেটি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই জানতে চাইবো এই যুদ্ধটা আসলে কেন? বড় কারণটা হলো যে যেই বিপ্লবের মাধ্যমে এই ইসলামিক রিপাবলিক গঠিত হয়েছে, তখন থেকেই বলতে গেলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো তাদের যে স্বার্থ সেটা মিটছিল না। এর উপরে আবার ইসরায়েল এসে বসেছে। সব মিলে এমন একটা কাঠামো এখানে তৈরি হয়েছে যে ইরান অনেকটা বলতে গেলে অপোজিং ফোর্স। যদি আমি আমেরিকা আর ইসরায়েলকে যদি একসাথে রাখি, এখন তাদের হিসাবে যে এটা একটা বড় থ্রেট। আগেও বেশ কয়েকটা দেশ ছিল যারা থ্রেট হিসাবে ছিল, তার মধ্যে ইরাকের সাদ্দাম হোসেন ছিল, তারপরে আমরা লিবিয়ার গাদ্দাফিকে দেখেছি, এরকম ছিল। সিরিয়াতেও আমরা দেখেছি আসাদকেও সরানো হলো। তো সেই হিসাবে ইসরায়েলের দিক থেকে মনে করে যে তার যেই জাতীয় স্বার্থ বা যদি পুরো প্যালেস্তাইন থেকে যদি তার মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে কে বাধা দিতে পারে। তো অন্য বাধাগুলো সরানো হয়েছে। এখন বলতে গেলে ইরানই রয়ে গিয়েছিল যে একে প্যালেস্তাইনের পক্ষে সাপোর্ট করছিল, বিশেষ করে হেজবুল্লাহদের সাপোর্ট করছিল, তো আবার হুতিজদেরও সাপোর্ট করছিল। হুতিজরাও প্রো প্যালেস্তাইনিয়ান। এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে তারা মনে করে যে ইরানকে যদি সরানো যায় তাহলে ইসরায়েলের যে নিরাপত্তা, এখন ইসরায়েলের নিরাপত্তা বললে আবার ভুল হবে, ওখানে আবার যুক্তরাষ্ট্রেরও আবার নিরাপত্তা আছে এবং সেও তাই মনে করে। এবং বাকি সব যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে তারা আবার কোনো না কোনোভাবে আমেরিকার সাথেই তাদের সম্পর্ক। তারা হয়তো বড় আকারেই এই যুদ্ধে লাফিয়ে পড়বে না, কিন্তু চুপ করে থাকাও তো এক ধরনের সাপোর্ট দেয়া। তো এখন তারা মনে করছে যে ইসরায়েলে যদি একটা ইরানে যদি একটা রেজিম চেঞ্জ করতে পারে, তাহলে ইসরায়েলের নিরাপত্তাও বাড়বে, প্যালেস্তাইনদের নিয়ে আর অত চিন্তা ভাবনা থাকবে না, এবং যুক্তরাষ্ট্র আরো বড় আকারেই তার যে স্বার্থ সেই স্বার্থটাকে আরো শক্তিশালী করতে পারবে। এবং পরে যেটা হবে যে আর যেসব দেশ আছে তার মধ্যে অফকোর্স চীন একটা বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে, তাকেও তখন মোকাবেলা করা সহজ হবে। যুদ্ধের যে এখন আমরা দেখলাম এক সপ্তাহ পার হলো, আমেরিকা ইরানকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে বলেছে। তো যুদ্ধে ইরানে প্রায় 1300-র বেশি মানুষ নিহত হয়েছে। পরিস্থিতি তাহলে আসলে কোন দিকে যাচ্ছে? আসলে যেই উদ্দেশ্য বা যে পরিকল্পনা নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আক্রমণ করলো, তার মধ্যে ইমিডিয়েট কতগুলো হয়তো রিজন থাকতে পারে, কিন্তু বড় চিন্তাটা ছিল যে তারা যদি এই আক্রমণটা করে তাহলে ইরানের জনগণ তাদের পক্ষে আসবে, ওই ধরনের একটা ধারণা হয়েছে বা যারা তাদের ব্রিফ করেছে। যেহেতু ইরানের মধ্যেও ইসলামিক রিপাবলিক বা সরকারের বিরুদ্ধে বেশ কিছু প্রোটেস্ট হয়েছে, সেটাও মধ্যে হয়তো পশ্চিমা দেশও হয়তো জড়িত ছিল, তারপরেও তারা মনে করে যে একটা বড় গোষ্ঠী ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে চলে গেছে এবং তাদের এই ধারণা ছিল যে যদি লিডারশিপের প্রথম সারির এদের যদি মেরে ফেলা হয় তাহলে তারা শক্তি পাবে এবং রাস্তায় নামবে এবং তারা আমেরিকার বা ইসরায়েলের পক্ষে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। এটা যতদিন না হবে, যতক্ষণ না হবে, ততক্ষণ বোঝা যাচ্ছে যে ওই পরিকল্পনা ফেল করলো। তো এখন দেখা দরকার, এখন পর্যন্ত ইরানের জনগণ বড় আকারে ক্র্যাক পড়েনি, যদিও সেখানে আছে নিশ্চয়ই কিছু না কিছু ইনফরমেশন দিচ্ছে কোথায় মারতে হবে না মারতে হবে, এই ধরনের যেটাকে আমরা ফিফথ কলম বলি সেরকম আছে,
কিন্তু তারপরেও বড় ধরনের আমরা দেখিনি এখন পর্যন্ত যে ইরানের জনগণ এই ইসলামিক রিপাবলিকের বিপক্ষে গেছে। এখন বিপক্ষে যদি না যায়, এই ইউনিটি যদি রাখতে পারে এবং যেভাবে পাল্টা আক্রমণ করেছে ইরান সেটাকে যদি বজায় রাখতে পারে, তাহলে আমি মনে করি না যে যুদ্ধটা বেশি দিন চলবে। তখন আমেরিকাও বুঝতে পারবে এবং আরব দেশরাও বা মধ্যপ্রাচ্য অন্য দেশরাও প্রেশার দিবে, কারণ তাদের ক্ষতি শুরু হয়ে গেছে। তখন তারা হয়তো বলবে যে না, তোমরা তো রেজিম চেঞ্জ চাচ্ছিলে, রেজিম চেঞ্জ তো হচ্ছে না, সো আবার 10 বছর পরে চিন্তা করো কি করা যায়। কিন্তু যদি দেখা যায় যে না, ইরানের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে এবং এই যুদ্ধের কারণে মানুষ আস্তে আস্তে ইসলামিক রিপাবলিকের বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে যুদ্ধটা সহজে থামবে না, তখন দীর্ঘায়িত হবে। কারণ আমি যদি ধরেও নেই 30 থেকে 40% ইসলামিক রিপাবলিকের পক্ষে থাকবে, যেটা বলতে এখন অস্বাভাবিক মনে হয়, কারণ এখন বোঝা যাচ্ছে যে 90-এর উপর পার্সেন্টই ইসলামিক রিপাবলিকের পক্ষে আছে। কিন্তু আমি ধরে নিচ্ছি যুক্তি তার্কিকে যেটা একেবারে 30% সাপোর্টই নেই, কিন্তু 30% তো বিশাল, তাই না? তার মানে তারা তো যুদ্ধ চালিয়ে যাবে, তারা তো রীতিমতো যতক্ষণ না অন্য কিছু হয়। তো যার জন্য যদি একসাথে থাকে, ইরান যদি ইউনাইটেড থাকে, তাহলে যুদ্ধ বেশি দিন যাবে না। কিন্তু যদি ওখানে ফাটল হয়, ক্র্যাক পড়ে, সিভিল ওয়ার শুরু হয়ে যায়, তাহলে আমরা একটা বড় দীর্ঘায়িত একটা যুদ্ধ দেখব। তারপরে কি হবে না হবে আমরা জানি না। এর মধ্য দিয়ে কি ইরানের সাথে যে আমেরিকার দীর্ঘমেয়াদী একটা বিরোধ ছিল, এটা কি এবার সমাধান হতে পারে? হওয়ার কথা না, মানে আমি উদাহরণ হিসাবে সবচেয়ে ভালো হয় আফগানিস্তান, সেটা একটা গুড এক্সাম্পল। আফগানিস্তানে ওই চিন্তা ভাবনা করেই গিয়েছিল এবং আমরা দেখলাম আফগানিস্তানে যখন গেল, রাতারাতি কিন্তু তালিবান সরকার ধসে পড়ল, পিছপা হয়ে গেল, একেবারে রীতিমতো কাবুল দখল করে ফেললো, নতুন আফগানিদের নিয়ে আসলো এবং আমরা দেখলাম যারা আমেরিকায় যারা ছিলেন তাদেরই আবার ওখানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার ইত্যাদি হলো এবং মোটামুটি ভাবে চালাচ্ছিল। কিন্তু 20 বছর পরে হঠাৎ দেখা গেল যে রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য হলো, কারণ 20 বছর যুদ্ধ করেও ওই শেষ পর্যন্ত ওই তালিবানের সাথেই আবার দোহাতে বসে নেগোসিয়েশন করে সে চলে গেল। এখন তালিবানের তো কিছুই ছিল না, কোনো বড় ধরনের কোনো প্রস্তুতি ছিল না। ইরান কিন্তু জানতো আজকে না হয় কালকে এই আক্রমণটা হবে। 2005-এ তাদের একটা স্ট্র্যাটেজি পেপার তৈরি করেছিল। সেই স্ট্র্যাটেজি পেপার 2005-এ তারা বসে একেবারে সিদ্ধান্তে এই এসেছে যে আজকে না হয় কালকে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করবে, আমাদের কি করতে হবে। এবং তখন তারা চিন্তা ভাবনা করলো যে বড় আকারেই এরোপ্লেন এসব কিনে টিনে লাভ নেই, অন্য দেশের উপর নির্ভর করে লাভ নেই, কারণ সেটা হলে ওই দেশের থেকে হয়তো স্পেয়ার পার্টস পাওয়া যাবে না ইত্যাদি, আমাদের নিজেদেরই ক্ষমতা বাড়াতে হবে। তো কিভাবে কি করব আমরা, তারা তখন চিন্তা করলো যে মিসাইল এবং ড্রোন। ওই 2005 থেকে কিন্তু তারা মিসাইল এবং ড্রোন, তারা এটা কিভাবে করব, কেমন করে করব, তখন তারা চিন্তা করলো যে কোন কমিউনিটির উপরে যারা এটা আমরা রেসপন্সিবিলিটি এবং যারা খুব সহজে পশ্চিমা দেশে চলে যাবেন ইত্যাদি, তখন তারা ওই নারী কি বলে সায়েন্টিস্টদের উপর ইনভেস্ট করলো। আমরা যখন কথা বলছি ইরানের পার ক্যাপিটা নারী সায়েন্টিস্ট পৃথিবীতে নাম্বার 1 কিন্তু তারা এবং প্রথম 100 জনের মধ্যেও পৃথিবীর নামকরা যে সায়েন্টিস্ট আছে তার 1%ও ইরানের নারীর নাম আছে ওখানে। সো ওই জায়গায় তারা 20 বছর ধরে, তারা জানতো আজকে, সো 20 বছর ধরে কিন্তু তারা এই পরিকল্পনা নিয়ে এই মিসাইল, এই ড্রোন, এই সবগুলো তারা তৈরি করে রেখেছে যে আজকে না কালকে, যার জন্য তারা কিন্তু প্রস্তুত। এমনকি যদি তারা স্পষ্ট বলেছে যে যদি ট্রুপস নামায় সেই ব্যাপারেও তারা প্রস্তুত। এখন দেখা যাক যে ইরানের জনগণ এই স্ট্র্যাটেজির সাথে জড়িত আছে কিনা। যদি জনগণ যদি সাপোর্ট করে যায় একেবারে যেভাবে সাপোর্ট করে যাচ্ছে এখন পর্যন্ত, তাহলে ক্র্যাকটা করা যাবে না। কিন্তু যেটা বললাম, এখনো পশ্চিমা দেশ বা ইসরায়েল মনে করছে যে একটা ক্র্যাক আমরা করতে পারবো। সো আমি মনে করি আরো 8-10 দিন ওয়েট করলে হয়তো আর
স্পষ্ট হবে স্পষ্ট বিষয়টা। হবে চিত্রটা। যেখানে ইরান দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছিল নিজের ভূখণ্ডকে বাঁচানোর, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চয়ই ইসরায়েলেরও ছিল, যে কারণে মনে হচ্ছিল যে তাদেরও একটা পরিকল্পনা ছিল যে এই মানচিত্রে, এই মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরানের মাধ্যমে একটা চেঞ্জ আনার। এটা কি কতটুকু সত্য? হ্যাঁ, দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। ইসরায়েলের যেই পরিকল্পনা, সেটা আমেরিকা থেকে আলাদা কোনো পরিকল্পনা আমি মনে করি না। কারণ আমেরিকার যেই যারা অস্ত্র তৈরি করেন বা যেটাকে আমরা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলি, তার সাথে ইসরায়েলের একটা সাংঘাতিক সম্পর্ক। এবং ইসরায়েল বেঁচে আছে আমেরিকার কারণেই। যদি আমি অনেক জায়গায় বলেছি যে খুব সহজে সমাধান করতে পারে যদি ইসরায়েলকে আমেরিকার 51 স্টেট হিসেবে যদি ঘোষণা দেয়, তাহলে অ্যাটলিস্ট আমেরিকার যে সংবিধান, যেটা প্রচন্ড মানে প্রোগ্রেসিভ একটা সংবিধান অনেক অনেক ব্যাপারে, তাহলে অ্যাটলিস্ট ওই সংবিধানের জিনিসটা ইসরায়েল মানবে। তাতে যেই অ্যাপারথাইড সিস্টেম তারা এখন তৈরি করেছে, বিশেষ করে যেসব প্যালেস্তানিয়ানরা এখনো রয়ে গেছে, তারা রীতিমতো একটা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকে, সেই জায়গায় একটা বড় পরিকল্পনা আসবে এবং হিউম্যান রাইটসের ব্যাপারেও তারা আরো সোচ্চার হবে। সো 51 স্টেট করলেই হবে। তো আমেরিকার মানে ইসরায়েল অনেকটা আমেরিকার 51 স্টেট হিসেবেই, যারা যেই সুবিধা পায়, যা কিছু তারা তৈরি করে, তার অ্যাক্সেস পায়, এমনকি যেই এরোপ্লেনগুলো তৈরি করে অন্য দেশে বিক্রি করলেও কোর্ট কিন্তু তারা দেয় না কোনো দেশকেই, কিন্তু ইসরায়েলকে দেয়। তো যার জন্য ইসরায়েল ইজ এন এক্সটেনশন, আমি মনে করি যে আমেরিকারই একটা এক্সটেনশন। তো এক্সটেনশন হিসেবে স্ট্র্যাটেজি ওই একটাই যে আমার আধিপত্য হবে ইসরায়েলের মাধ্যমে হলে সুবিধা। এবং ইসরায়েল এটাও মনে রাখতে হবে যে অনেকটা লাস্ট কলোনিয়াল সেটেলমেন্ট, কারণ এটা তো সব মানে বার থেকে এসেছে, না বোঝা চেহারা দেখলে বোঝা যায় যে এরা মধ্যপ্রাচ্যের না, তাই না? তো এরা বেশিরভাগই হয় পোলিশ সিটিজেন ছিল, না হয় জার্মান, অন্য দেশ থেকে এসেছে, তো বা ইউরোপ থেকে এসেছে। তো তাই যদি হয়ে থাকে তাহলে এটাই হলো লাস্ট কলোনিয়াল সেটলার কলোনিয়ালিজম বলা হয় এটাকে। তো এইটাকে যদি ধরে রাখতে হয় তাহলে একটাই হলো এই যেভাবে এখন ধরে আছে। কারণ মিলেমিশে যদি থাকতে চায় তাহলে তারা মনে করে যে তাদের যুক্তরাষ্ট্রের যেই ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা অতখানি তারা করতে পারবে না। তবে এটা বলে রাখা দরকার খুব যে আমেরিকার জনগণের মধ্যেও কিন্তু পরিবর্তন আসছে। যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি নিহত হয়েছেন। তো পরবর্তী নেতা আসলে কে হতে যাচ্ছেন সেটি নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছে। কারণ ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি ইতিমধ্যে বলেছেন যে এই বিষয়েও তিনি আসলে ঠিক মানে ভূমিকা রাখতে চান। তো পরের নেতা কি সংকটের সমাধান করতে পারবেন? না, আমার মনে হয় না যে একজনকে মেরে রেজিম চেঞ্জ করা সম্ভব ইরানে। সেটা হয়তো সাদ্দাম হোসেন বা লিবিয়ার গাদ্দাফির যে মডেল তৈরি করেছিল সেটা ইরানে সম্ভব না। একটা জিনিস মনে রাখতে হবে যে ইরান এ ব্যাপারে কিন্তু প্রস্তুত আগে থেকে ছিল। এমনকি আয়াতুল্লাহ খামেনিও সেও কিন্তু জানতো যে তার উপর হামলা হবে, যার জন্য সে তার বাসা ছাড়েনি। সে ভালো করে জানতো যে আমেরিকার এজেন্ট বা ইসরায়েলি এজেন্ট জানে যে সে কোথায় থাকে। সে তার পরিবার নিয়েই কিন্তু ছিল, সে কখনো লুকিয়ে যায়নি এবং সে নিজেই বলেছে আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি। মানে অনেকেই যেটা বলছে যে কেউ লিকেজ ইনফরমেশন করে দিয়েছে, ওটা কিন্তু ঠিক না। কারণ সবাই জানতো সে ওখানেই থাকছে, যার জন্য সে যে টার্গেট হতে পারে সেটাও জানতো। এখন টার্গেট করার ফলে যেটা হয়েছে যে আপাতত দেখা যাচ্ছে যে ইরানিয়ানসরা আরো ইউনাইটেড হয়ে গেছে। সেটাই হয়, মানে নর্মালি তাই হয়ে থাকে। যাদের মধ্যে হয়তো একটু দ্বিধা দ্বন্দ্ব ছিল তারাও বুঝতে পারছে যে আসলে তাদের কি করতে হবে। তো সেই জায়গায় আমার মনে হয় না যে এই একজনকে সরিয়ে নেতৃত্ব চেঞ্জ করা যায়। তবে দেখা দরকার যে কারণ বার থেকে আমরা হয়তো অত বুঝবো না যে অসন্তোষটা যে ইসলামিক রিপাবলিকের উপরে সেটা কতখানি। সেটা যদি আমরা মানে আরো কয়েকদিন গেলে হয়তো আরো স্পষ্ট হবে। তবে এখন পর্যন্ত আমি মনে করি না যে লিডারশিপের সংকট তাদের হবে। কারণ এর পরের তিনজনকেও যদি মেরে ফেলে, আপাতত কালেক্টিভ লিডারশিপে আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয়
চেইন লাইন আপ করা আছে যে এরপরে কে হবে, এবং দেখা যাচ্ছে যে সবাই জানে তার কি করতে হবে। তাদের তো রীতিমতো লিডারশিপ ছিল না, কিন্তু এই যে যেভাবে পাল্টা আক্রমণ করেছে তাদের বোঝাই যাচ্ছে যে সবাই প্রস্তুত যে তোমার কি করতে হবে কোন সময়। তো সে জায়গায় আমি মনে করি না যে আপাতত ওই ধরনের সংকটে পড়বে, যদি না লক্ষ লক্ষ মানুষ ইরানিয়ানরা যদি রাস্তায় নামে ইসলামিক রিপাবলিকের বিপক্ষে, ওরকম যদি কিছু হয় বা অন্য শহরে, তেহরানের বাইরে, তাহলে হয়তো আস্তে আস্তে পরিস্থিতি চেঞ্জ হবে। কিন্তু আপাতত যেভাবে আমরা দেখছি মনে হচ্ছে না। মানে এই নতুন যারা লিডার বা লিডারশিপে যারা আসবে তারা কি ইরানের সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের যে মানে সম্পর্ক সেটি আসলে মানে উন্নয়ন চেষ্টা করবে কিনা? তারা অলরেডি বলেছে তাদের যে নতুন প্রেসিডেন্টের দায়িত্বে, মানে যে প্রেসিডেন্ট দায়িত্বে আছেন যিনি, তিনি অলরেডি বলেছেন একেবারে ক্ষমাও চেয়েছে যে আমরা অ্যাটাক করছি, কিন্তু আমরা বলছি যে আমরা তখনই অ্যাটাক করবে যদি তোমার দেশ থেকে আমাকে যদি অ্যাটাক করা হয়, তাহলে আমি অ্যাটাক করছি না। ইন্টারেস্টিং কিন্তু এই যুদ্ধের মধ্যে যেটা আমরা দেখলাম যে সৌদি আরবের আরামকো অ্যাটাক হলো, সাথে সাথে কিন্তু সৌদি ফরেন মিনিস্টার বললো যে না, আমরা এটা অ্যাটাক করিনি। এবং যখন সে বলছে সৌদি ব্রাদার্স, এটা উই ইনফর্ম দ্য সৌদি ব্রাদার্স দ্যাট উই হ্যাভ নট, যে আমরা এটা করিনি। তো এই যে মানে মানে ইরান বলছে যে আমরা এটা করিনি, এটা সম্ভবত ইসরায়েল, এটা ইসরায়েল, এটা আমরা করিনি, এই যে বলে দেওয়া সৌদি আরবে স্ট্রেটলি। এবং এখনো সৌদি ব্রাদার্স বলা, ব্রাদার সাউদিজদের বলেছে, তাদের বোঝা যাচ্ছে যে যুদ্ধটা কিন্তু মানে জনগণের সাথে না, বা সৌদি বা কাতারি এদের সাথে না, যুদ্ধটা মূলত হলো যেহেতু ওখানে মিলিটারি বেজ আছে। কারণ সৌদি আরবেতেই আমেরিকার 10টা মিলিটারি বেজ আছে, কুয়েতে আছে 12টার মতন, বাহারিনে আছে মনে হয় 14, এরকম সব জায়গায় 10-12টা মতন মিলিটারি বেজ আছে। এবং সেই জায়গায় এখন প্রশ্ন উঠেছে যে এই মিলিটারি বেজগুলো তারা কি কারণে এখানে আছে। এখন তারা বুঝতে পারছে যে এগুলো সবগুলোই ইসরায়েলকে সাপোর্ট করার জন্যই আছে। তো সেটাও একটা তাদের জন্য কি বলা হয়, এটা লং টার্মে কি ইম্প্যাক্ট হবে এটা দেখার বিষয়। তবে আমার মনে হয় যে ইরান যেই পাল্টা আক্রমণ করেছে সেখানে ওই দেশগুলোও জানে যে এটা মূলত টার্গেট হচ্ছে আমেরিকার অ্যাসেট বা আমেরিকার মিলিটারি বেসগুলো, এটা অন্যরা টার্গেট না। তো এখন এটাকে কতদিন ক্লিয়ার রাখতে পারবে। তবে যদি ওখান থেকে যদি মিসাইল ফায়ার হয় বা ওখান থেকে যদি মানে ওদের এয়ারপোর্ট ব্যবহার করা হয়, তাহলে তো স্বাভাবিকভাবে আমার মনে হয় পাল্টা আক্রমণগুলো ওখানে যাবে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে ওয়াশিংটন পোস্ট গতকাল একটা রিপোর্ট, তারা বলেছে যে রাশিয়ার দেওয়া তথ্যে ইরান বিভিন্ন জায়গায় মার্কিন স্থাপনাগুলোতে আসলে হামলা চালাচ্ছে। তাহলে কি রাশিয়াকেও যুদ্ধে টেনে আনার এক ধরনের চেষ্টা হচ্ছে কিনা? না, রাশিয়া না থাকার কোনো কারণ নেই। রাশিয়া বা চীন, তাদের সাথে ইরানের সম্পর্ক ভালোই ছিল সবসময়। তারা বড় আকারে সরাসরি ভাবে জড়িত হবে না, তবে এই ধরনের লজিস্টিক সাপোর্ট, ইন্টেলিজেন্স ইনফরমেশন, তাদের স্যাটেলাইট, এগুলো এগুলো আমেরিকা নিশ্চয়ই জানতো আগেও যে তাদের এগুলো ব্যবহার করবে। কারণ তারাও জানে যে এখানে যদি বসে পড়ে একেবারে আমেরিকা, তাহলে তো তাদের নিরাপত্তার আবার ঝামেলা থাকবে। আর যেহেতু ইরানের সাথে রাশিয়ার এবং এখানে চীনও বলতে হবে, তাদের একাধিক এগ্রিমেন্ট আছে এই সহায়তার ব্যাপারে। তো এটা মানে খুবই জানা যে তারা আসবে। তবে আমি মনে করি না যে কি রাশিয়া বা চীন তারা সরাসরি জড়িত হবে, তা না, কিন্তু পিছন থেকে তারা সাপোর্ট দিবে। স্যার, আমরা দেখতেছি পাচ্ছি যে আপনি তো বললেনই নিজস্ব প্রযুক্তিতে ড্রোন বা মিসাইল ব্যবহার করছে ইরান, কিন্তু তারপরে তো মানে মিসাইলের অনেক বড় মাপের মিসাইল ব্যবহার করছি আমেরিকা, ইসরায়েল। তো অর্থনীতিকে নিশ্চয়ই একটা চাপ তৈরি হবে সবার অর্থনীতিতে। তো ডোনাল্ড ট্রাম্প নিজের ভেতরে মানে দেশের ভেতরেই এক ধরনের যুদ্ধ নিয়ে জনগণের জনসমর্থন পাচ্ছে না বলে মনে হচ্ছে। তো এর প্রভাব, দীর্ঘমেয়াদী প্রভাব আসলে যুক্তরাষ্ট্রের উপর পড়বে কিনা? হ্যাঁ, যদি এটা বড় আকারেই পড়বে তো বটেই, কারণ এখনই হিসাবে বলা হচ্ছে $200 বিলিয়ন অলরেডি লস হয়ে গেছে। যেসব অ্যাসেটে টার্গেট করেছে এগুলো লস টস ধরলে, এবং মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রের একটা মিসাইল আর ইরানের একটা মিসাইলের মধ্যে মৌলিক
মানে খরচের দিক থেকে মৌলিক পার্থক্য আছে। ইরানের মিসাইলে অত খরচ না যতটা না যুক্তরাষ্ট্রে, তো খরচের দিক থেকেও একটা ঝামেলায় পড়ে যাবে একটা সময়। তো আমার কথা হচ্ছে যে যদি যুদ্ধটা টানতে থাকে বড় আকারেই বছরের পর বছর, তাহলে তো আমেরিকার লস না হওয়ার কোনো কারণেই। মনে হয় যে আমেরিকার অর্থনীতির মধ্যে যেটা অনেকেই বুঝতে চেষ্টা করছে না, যে তার কিন্তু এই ধরনের ছোটখাটো যুদ্ধ দরকার হবেই, এই ধরনের যুদ্ধটাই তার লাভ। কারণ হচ্ছে যে তার অর্থনৈতিক কাঠামোটাই হলো ওই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উপরেই নির্ভর করে, যেখানে প্রচুর মানুষ কাজ করে এবং এর সাথে আবার বিশ্ববিদ্যালয় জড়িত, এর সাথে মিডিয়া জড়িত, এর সাথে বিভিন্ন ক্ষেত্র জড়িত, এবং তারা তো আনএমপ্লয়েড হয়ে যাবে যদি না অল্টারনেটিভ না পায়। কিন্তু রাতারাতি একটা অর্থনীতি অন্য কাঠামো তৈরি করা কিন্তু সহজ না। অনেকেই ভেবেছিল যে ডোনাল্ড ট্রাম্প তাই করতে চাচ্ছে এবং তার জন্য এত ভোট টোট পেয়েছিল এবং ভেবেছিল যে, কারণ সে বলেছে যে না আমি হলো শান্তির প্রেসিডেন্ট ইত্যাদি বলে। কিন্তু একটা সময় এসে দেখলো যে না, পারলো না, তারও এই মিলিটারি কোম্পানি যুদ্ধ চালিয়ে যেতে পারতো। কারণ সব দেশে যে স্টেবিলিটি চায় এটা কিন্তু ঠিক না। কিছু কিছু দেশ আছে যারা ইনস্টেবিলিটি চায়, বিশেষ করে যারা অস্ত্র বানায় বা অস্ত্র বিক্রি করে। তবে একটা মনে রাখতে হবে যে আবার একেবারে ইমিডিয়েট কতগুলো অনেকেই মনে করছেন, আমি আমেরিকার গবেষকদেরই কথা বলছি, তারা আবার অনেকেই মরছে যে না, এর মধ্যে আবার নেতানিয়াহু এবং ট্রাম্পের পার্সোনাল কিছু বিষয় রয়ে গেছে এবং তার মধ্যে চলে এসে ইপস্টেন ফাইলসের কথা যেটা বললাম, যেটা আমরা সবসময় শুনি, ইপস্টেন ফাইল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যে তাহলে কি এই কারণেই কি আপাতত। আবার আরেকটা হচ্ছে যে আমরা জানি ভালো করেই যে মিড টার্ম নির্বাচন আসছে। এখন মিড টার্ম নির্বাচনে যদি দুটো হাউসেই যদি হেরে যায় রিপাবলিকানসরা, তাহলে তো একটা ইমপিচমেন্টের শুরু হবে, না হওয়ার কোনো কারণ নেই। তো ওই জায়গায়ও যদি একটা ধরে রাখতে পারবে কিনা, যদি সেনেটকে যদি ধরে রাখতে পারে এখন, কারণ অনেকে মনে করে যে সেনেট যতখানি মিলিটারি কমপ্লেক্সের সাথে সম্পর্ক, হাউস অফ রেপ অতখানি, এখানে অনেক সদস্য, ওরা জনগণের সাথে আরো সম্পর্ক। কিন্তু সেনেটের ব্যাপারে তারা অনেকে মনে করে যে সেখানে কিন্তু বেশ ঝামেলা, বেশিরভাগই হলো মিলিনিয়ার, প্রচুর তারা কি বলা হয় একটা রিচ ম্যানস ক্লাব যদি আমরা বলি। তো সেটাকে ধরে রাখারও একটা চেষ্টা। কারণ যদি নির্বাচনে মিড টার্ম নির্বাচনে যদি ভালো না করে, তাহলে তো এটা নিজেই ঝামেলায় পড়ে যাবে। তো এটার সাথে লিঙ্ক আছে কিনা আমরা এখন জানি না, এটা তো আরো পরিষ্কার হবে যত দিন যাবে। তবে কোনো সন্দেহ নাই যে ইপস্টেন ফাইলও একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে নেতানিয়াহুর জন্য, এবং আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় আকারই। সব মিলিয়ে আসলে ইরান কতদিন ধরে এই যুদ্ধ টানতে পারবে, বা এই যুদ্ধ আসলে শেষমেশ নিউক্লিয়ার ওয়ারের দিকে যাবে কিনা, মানে সেই সহজ উত্তর হবে আমরা যদি আফগানিস্তানকে দেখি। মানে তালিবানের তো কিছুই ছিল না, তো তালিবানই যদি মানে বছরের পর যদি যুদ্ধ চালিয়ে যেতে পারে ওরকম, এবং যেই কি বলা হয়, আমি যদি জিওগ্রাফিক্যাল লোকেশন বলি এবং যেই টেরেইন ইরানের, এবং ওখানে পাহাড় টাহাড় যে অবস্থা, ওই চোখ বন্ধ করে যুদ্ধ চালিয়ে যাবে। কবে মনে রাখতে হবে জনগণের সাপোর্টটা আছে কিনা। আমরা কিন্তু আফগানিস্তানেও মনে করি নাই যে তালিবানের এত সাপোর্ট রয়ে গেছে, তাই না? কেউ ভাবতে পারেনি যে তালিবান, কারণ কোনো সন্দেহ নেই অ্যান্টি ওয়েমেন বলা হয়, তাদের ট্রাইবাল মধ্যেও ঝগড়া, যদি তারপরেও তো আমরা দেখলাম যে তালিবান ঠিক একেবারে আমেরিকাকে বাধ্য হলো ওখান থেকে সরাতে। তো ইরানের ব্যাপারেও তাই। তো ইরান যুদ্ধ ওই জন্য বলছি, যদি সিভিল ওয়ার হয়, ওই ধরনের কিছু হয়, তাহলে কিন্তু বছরের পর বছর, কারণ সিভিল ওয়ারের মনে রাখতে হবে একটা অংশ তো ইসরায়েল আর আমেরিকার সাথে রাখবে। এখন অ্যাজ এ ইরানিয়ান সে কি চাইবে যে মুক্তি আসছে ইসরায়েলের মাধ্যমে? এটা তো বিশাল কন্ট্রাডিকশন, তাই না? এটা তো কেউ বিশ্বাসই করবে না। তো যার জন্য আমি মনে করি না যে যদি ক্র্যাক হতেও পারে। আমি যেহেতু আমার কোনো এভিডেন্স নাই, কিন্তু মানে গবেষক হিসেবে বলছি, যদি ক্র্যাক হয় তাহলেও কিন্তু যুদ্ধ বহু বছর মানে টানতে পারবে, এটা কোনো ঝামেলা না। জাতিসংঘের কোনো ভূমিকা আমরা দেখি না কখনো, একেবারে জিরো। এই কেন? তারা তাহলে তো অন্য অনেক বিষয় সোচ্চার থাকে।
আমাদের আমার- এশিয়ার অনেক বিষয়ে জাতিসংঘ বেশ সোচ্চার, কিন্তু না। এ ধরনের বিষয় কেন থাকে না? একটা হলো এদের জাতিসংঘ, প্রয়োজনীয়তা কি আসলেই আছে কিনা? না জাতিসংঘকে মানে দোষ দেওয়া ঠিক হবে না, কারণ জাতিসংঘ একটা আন্তঃরাষ্ট্রীয় একটা কাঠামো। তো আন্তঃরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে 5টা যারা পার্মানেন্ট মেম্বার তারা যদি একমত না হয় তাহলে তো কোনোভাবেই কিছু করা যাবে না। যার জন্য জাতিসংঘকে বলে লাভ নেই। তবে হ্যাঁ, মাঝে মাঝে তার যে সেক্রেটারি জেনারেল, অনেক সেক্রেটারি জেনারেল আছেন, তারা অনেক বড় বড় ভূমিকা রেখেছেন। বর্তমান যিনি সেক্রেটারি জেনারেল আছেন মাঝে মাঝে কথাবার্তা বলেন, কিন্তু তারাও দুর্বল হয়ে গেছে, তাদের অর্থনীতিও মানে তাদের বাজেটও কমে গেছে, আমেরিকাও পয়সা দিচ্ছে না, তাদের এখন আর সেই অবস্থানে। আর যেহেতু পৃথিবী মাল্টিপোলার হয়ে যাচ্ছে, মানে আমি অনেক জায়গায় বলেছিলাম যে এখন একাধিক জাতিসংঘ তৈরি হবে। তা আমি মনে করি না যে একটা জাতিসংঘ, যখন পৃথিবী ইউনিপোলার ছিল বা বাইপোলারের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা, তখনই জাতিসংঘটা তৈরি হয়েছে। সেটাই খুব একটা কোনো যুদ্ধ, মানে ভিয়েতনাম যুদ্ধই থামাতে পারেনি, কোনো কিছুই করতে পারেনি। তো সেই জায়গায় আমি মনে করি না যে যুদ্ধ থামানোর ব্যাপারে জাতিসংঘ কিছু করতে পারে। তাদের উন্নয়ন, তাদের এডুকেশন, ওখানে কিছু কিছু কাজ আছে। পজিটিভ কাজ আছে। সেই কাজগুলো এমনিতেও হয়তো হতো, ওটা জাতিসংঘে ক্রেডিট দেওয়া ঠিক হবে কিনা আমি জানি না। তবে আমি মনে করি না যে আন্তঃরাষ্ট্রীয় একটা কাঠামোকে দোষ দেওয়া ঠিক হবে, কারণ যেহেতু এটা আন্তঃরাষ্ট্রীয়, রাষ্ট্র যদি একমত না হয় তাহলে সে কি করবে? তেল কেনায় আমরা দেখি স্যার এক ধরনের একচেটিয়া ভাবে ডলারের আধিপত্য দেখা যায়। তো সেখানে অনেক দিন ধরেই ঢোকার চেষ্টা করছে রাশিয়া বা চীন, মানে রুবেল এবং ইয়েন ঢোকার চেষ্টা করছে। তো সেটি আসলে অন্য রাষ্ট্রগুলো এখনো সেভাবে অ্যালাউ করেনি। তো এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রের একটা নিরাপত্তার বিষয়েও যুক্তরাষ্ট্রের সাথে জড়িত ছিল, তো এই জায়গায় যেহেতু তারা এখন নিরাপদ বোধ করছে বলে মনে হচ্ছে না, তো সামনের দিনে যুক্তরাষ্ট্রের উপর তাদের নির্ভরতা কমবে কিনা, বা অন্য রাষ্ট্রগুলো আসলে তাদের নিজস্ব মুদ্রায় তেল কিনতে পারবে কিনা? খুবই সুন্দর প্রশ্ন। কমতে বাধ্য, কারণ মনে রাখতে হবে যে অনেক সময় কারেন্সি লেনদেনের মধ্যে ট্রাস্ট একটা বিশাল ভূমিকা পালন করে। যা ঘটনা ঘটছে এবং যুক্তরাষ্ট্র যেভাবে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, সেখানে ট্রাস্টের একটা ঘাটতি। এমনি হয়তো মুখে বলছে হ্যাঁ হ্যাঁ আছি আছি আছি, কিন্তু কাজের সময় দেখা যাবে যে পুরোপুরি তার সাথে থাকছে না। কারণ এটা যে কোনো সময়, এটা শুধু রাষ্ট্র হিসেবে বলছি না, ব্যক্তি হিসেবে যদি আমরা দেখি একটা মানুষকে কি বলে লাঠি দিয়ে আর কতদিন তাকে রাখবে, সে যখনই সুযোগ পাবে সে প্রতিবাদ করবেই বা অন্য কিছু প্ল্যান করবে। তো বিভিন্ন রাষ্ট্র অলরেডি শুরু করে দিয়েছে, যেটাকে ডি-ডলারাইজেশন বলা হয়, সেই কাজটা শুরু করেছে। বায়োল্যাটারাল এগ্রিমেন্টের মাধ্যমে তারা কারেন্সি, লোকাল কারেন্সির বা ন্যাশনাল কারেন্সির লেনদেন শুরু করে দিয়েছে, এবং এটাই বাড়বে। আমি মনে করি না যে আর একটা কারেন্সি হতে যাচ্ছে। অনেকে বলছে যে ব্রিক্স একটা কারেন্সি, আমার মনে হয় না। আমার মনে হয় ব্রিক্স ওই ভুলটা করবে না যেটা ইউরো করেছিল। মানে ইউরো করে কিন্তু বেশ উঠেছিল, কিন্তু তারপর দিয়েছে আমেরিকা একসময় ওটাকে বসিয়ে। তো সেটা করবে না। আমি মনে করি যে ওই ডিসেন্ট্রালাইজড কারেন্সি হবে, এবং একাধিক না বেশ কিছু ফর্মস তৈরি হবে, যে 3টা দেশ মিলে একই কারেন্সি, আবার 2টো দেশ করছে, আবার 5টা দেশ, এইভাবে জিনিসটা হবে। এটাই আমার কাছে মনে হয়। যার জন্য বললাম যে একাধিক জাতিসংঘ যে কাঠামো, সেদিকে আমরা যাচ্ছি। পৃথিবী যে মাল্টিপোলারে যাচ্ছে, এটা থামানোর কোনো উপায় নেই। তো সেই হিসাবে আমাদেরও ওই প্রস্তুতি নিতে হবে, আমাদেরও জ্ঞান সেভাবে বাড়াতে হবে, এবং কিভাবে এটা করা যায়, এবং যে করার মাধ্যমে যেন আমি অন্যকে না রাগিয়ে দিচ্ছি, সেইভাবে যদি করা যায়, তাহলে আমার মনে হয় যদি বাংলাদেশের কথা বলা হয়, আমার মনে হয় না তার কোনো একটা অত বড় ঝামেলা হবে। স্যার, বাংলাদেশ প্রসঙ্গে যেহেতু এসেছেন, জানতে চাই ইরান ইস্যুতে বাংলাদেশের অবস্থান, মানে পররাষ্ট্রগত জায়গা থেকে অবস্থানটাকে আসলে স্পষ্ট কিনা। কারণ আমরা শুরুতে এক ধরনের স্টেটমেন্ট দেখলাম যেখানে আসলে ইরানে হামলার বিষয়ে কিছুই বলা হয়নি, পাল্টা হামলাগুলোর বিষয়ে বলা হয়েছে, এবং পরে আবার দেখলাম যে আয়াতুল্লাহ আলী খামেনি যখন মারা গেলেন সেই বিষয়ে একটা স্টেটমেন্ট। তো দুটো স্টেটমেন্ট একটু মনে হচ্ছে যে পরস্পর বিরোধী। এটা স্পষ্ট কিনা আপনার কাছে? বাংলাদেশে যে অবস্থায় আছে সেখানে পরস্পর বিরোধী ছাড়া উপায় নেই। আমি যদি এইভাবে বলি, ডিপ্লোম্যাসির মধ্যে সবসময় যে একেবারে সোজাসুজি হতে হবে তা নয়, পরস্পর বিরোধীটাও একটা পলিসি। কারণ হচ্ছে আমি কি করতে পারি, কারণ আমার সম্পর্ক একসাথে আছে, এবং কেবল নির্বাচিত একটা সরকার এসেছে, বসতেও পারেনি মানে এখন পর্যন্ত বলতে গেলে। তো সে স্বাভাবিকভাবে আমার মনে হয় না যে
বড় ধরনের তার কোনো স্টেপ নিতে পারবে ইত্যাদি। তো যেভাবে যেটাকে বলা হচ্ছে পরস্পর বিরোধী, ওটাই পলিসির একটা অংশ, এটাকে মেনে নিতে হবে। আমার মনে হয় না ওখানে কোনো ঝামেলা আছে। আমি মনে করি যে আমেরিকার রাষ্ট্র সরকার না জানার কোনো কারণ নেই যে বাংলাদেশ এই যুদ্ধের ব্যাপারে কোন দিকে ঝুঁকে আছে, এটা তো স্পষ্ট। কারণ আরব দেশের জনগণই যদি বলতে গেলে এখন পর্যন্ত এই যুদ্ধের বিরুদ্ধে যদি থাকে, তাহলে বাংলাদেশও যুদ্ধের বিরুদ্ধে। এখন সেটাকে কতখানি বলতে হবে, সেই ধরনের একটা অস্পষ্টতাই হলো আমি মনে করি যে কূটনীতির অংশ। সেটার জন্য আমি মনে করি না যে এটাকে, অনেকেই দেখলাম যে বেশ বলছে না আমরা স্ট্যান্ড নিলাম না কেন, ইত্যাদি নিলাম কেন। বাবা তুমি নাও, ব্যক্তি হিসাবে তুমি নাও, কিন্তু যে সরকারে আছেন, রাষ্ট্র আছে, আমি যদিও সরকারের মধ্যে না, কিন্তু আমি বুঝতে পারি যে এই ধরনের অস্বচ্ছতাটাই কূটনীতির একটা অংশ। স্যার, সারা বিশ্ব যখন মানে যুদ্ধ হলেই তো আসলে অস্থিরতা তৈরি হয়, তো সেই আজ তো আসলে দেশে এসে লেগেছে। দেখলাম আমরা তেল নিয়ে এক ধরনের মানুষের মধ্যে অস্থিরতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো এই যুদ্ধের প্রভাব বাংলাদেশের উপর কিরকম পড়তে যাচ্ছে? কারণ আমাদের অনেক আমদানির বিষয় আছে, হরমুজ প্রণালী দিয়ে বা মধ্যপ্রাচ্য থেকে যে তেলটা আসে ওখান থেকে আসে, বা অন্য ধরনের আমদানি, যেমন আমাদের এলএনজি কিনতে হচ্ছে বেশি দামে। তো সব মিলে প্রভাবটা আমাদের উপর কিরকম পড়বে? যদি যুদ্ধ 6-9 মাস মানে দীর্ঘায়িত হয়, তাহলে তো ইম্প্যাক্ট পড়বে। সেটা শুধু বাংলাদেশেরও ইম্প্যাক্ট পড়বে না, সেটা পৃথিবীর সব জায়গায় একটা ইম্প্যাক্ট পড়বে, কোনো সন্দেহ নেই। তবে যদি বলা 2 সপ্তাহ বা 4 সপ্তাহের মধ্যে যদি থেমে যায়, ওখানে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসে, তাহলে অত ক্ষতি হবে না, বরং লাভও হতে পারে। লাভ হতে পারে কেন? মনে রাখতে হবে যে মধ্যপ্রাচ্যে অলরেডি কিন্তু বড় আকারেই একটা মানে রীতিমতো ভাঙচুর হয়েছে, তাই না? তো ওখানে তো একটা বড় ধরনের কনস্ট্রাকশন দরকার। আমি মনে করি যে আমাদের যারা কনস্ট্রাকশন বিজনেসে আছেন, তাদের এখনই উচিত হবে এই নিয়ে কাজ করা শুরু করা। কারণ যদি এটা আমি ধরে নিই যে 4 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, তখন ওইসব দেশ কিন্তু সাথে সাথে কিন্তু ওগুলোকে রিবিল্ড করবে। এখন কারা রিবিল্ড করবে? সে শ্রমিক কোত্থেকে পাবে? সে শ্রমিক তো বাংলাদেশ থেকেই পাবে। তো আমি যদি আগে থেকে আমার হোমওয়ার্ক করে থাকি এবং আমি কস্ট এফেক্টিভে আমার ডিজাইন প্ল্যানিং যদি দেখাতে পারি যে না, আমি যেই খরচে দিতে পারবো সেটা ইউরোপের কোনো আর্কিটেক্ট দিতে পারবে না, ইঞ্জিনিয়ার দিতে পারবে না। কারণ আমার তো কোন সন্দেহ নেই লেবার দরকারই হবে, তাই না? এবং আমার যদি সেখানে টেকনোলজিও দরকার হয়, সেটা যদি আগে থেকে হোমওয়ার্ক করা থাকে, তাহলে আমাদের যারা বিল্ডার আছে তাদের কিন্তু লাভও হতে পারে। যুদ্ধে যে সবার ক্ষতি হয় এটা কিন্তু না, যুদ্ধের কিন্তু অনেক সময় লাভও হয়। যে আমাদের বাজারে তেলের সংকট, এখন কথা হচ্ছে রাইট, এখন যদি 4 সপ্তাহ হলে আমি মনে করি সামলাতে পারবে বাংলাদেশ, কোনো সম্ভব নেই। আমরা বড় আকারেই যে নির্ভরশীল তাও না, কিন্তু এটাও মনে রাখতে হবে, হ্যাঁ আমরা নির্ভরশীল তো বটেই, সেটা যদি 10-20% হয় সেটাও তো একটা নির্ভরশীল। কিন্তু যদি মাসখানেক 2 মাস হয়, তাহলে আমি মনে করি ঝামেলা হয়। 3 মাস হলেও পারবে। কিন্তু এটা যদি এখন 6-9 মাস যায়, তাহলে তো ওই সাপ্লাই চেইনেই মানে ঝামেলা পড়ে যাবে। তখন তো সবকিছুর মানে অনেকে বলছে যে নেক্সট 10 ডেজ বা নেক্সট 2 উইকস বলেছে, 14 ডেজ যারা একেবারে এটা নিয়ে কাজ করেন, যে নেক্সট 2 উইকস হলো ক্রিটিক্যাল। নেক্সট 2 উইকসের মধ্যে বোঝা যাবে যে দাম কি একেবারে আকাশচুম্বী হয়ে যাচ্ছে কিনা, না মোটামুটি সহনীয় একটা অবস্থায়। আমাদের পররাষ্ট্র নীতি যেহেতু নতুন সরকার, তো নতুন পররাষ্ট্র নীতি হয়তো দেখা যাবে। তো কিন্তু আমরা দেখছি যে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে গত 1.5 বছর আমাদের সম্পর্কটা আসলে স্বাভাবিক ছিল না। নতুন সরকার আসলে সেই সম্পর্ক স্বাভাবিক করতে পারবে কিনা, কি মনে হচ্ছে? কয়েকটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো যে যেটা আমরা আগেও একাধিকবার শুনেছি দিল্লি থেকে, সেটা হলো যে নির্বাচিত সরকার আসলে তারা স্বাভাবিক একটা সম্পর্ক করতে চাইবে, কারণ তাদের হিসাবে তারা মনে করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা ছিল তারা এমন কিছু কথাবার্তা বলেছে, তারা সেটা মনে হচ্ছে যে তাদের ন্যাশনাল ইন্টারেস্টের এগেনস্টে চলে গেছে। একটা জিনিস, আর দ্বিতীয় জিনিস মনে হবে যে বিএনপি এবারই প্রথম ক্ষমতায় আসেনি, তার আগেও ক্ষমতায় এসেছে। তো সেই হিসাবে তারা ভালো করেই জানে একটা নেইবারিং কান্ট্রিদের সাথে কি ধরনের সম্পর্ক করতে হবে। তো সেই জায়গায় আমি মনে করি না যে খুব একটা ঝামেলা হবে। এখন কথা হচ্ছে কোথায় ঝামেলাটা হয়েছিল? ঝামেলাটা হয়েছিল যেখানে বাংলাদেশের বড় একটা অংশ জনগণের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে
ভারতের উপর এই কারণে তৈরি হয়েছে যে ভারত বিশেষ করে আওয়ামী লীগের সরকারের সময় সমালোচনাটা হলো যে তারা একটা দলের সাথে সম্পর্ক করেছে, জনগণের সাথে না। তো এখন ভারত, আমি মনে করি যে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, তারা স্বাভাবিকভাবে, এবং তারা বলেছে যে তারা পিপল সেন্ট্রিক সম্পর্ক করতে চাচ্ছে। এখন দেখা দরকার সেটা কি। যদি জনগণের সাথে সম্পর্ক করে, একটা দলের সাথে না, তাহলে আমার মনে হয় যে অনেক অংশেই যেই সমালোচনাটা আছে সেই সমালোচনাটা থাকবে না। তখন সম্পর্ক, ওই যে ভারসাম্য তৈরি করা, মানে জিনিসটা হলো কি একটা মিউচুয়াল রেসপেক্ট যেন থাকে, সেই মিউচুয়াল রেসপেক্ট সম্পর্ক যদি করতে পারে তাহলে সমাধান, মানে সম্পর্ক ভালো না হওয়ার কোনো কারণ নেই। স্যার, আমাদের আসলে পররাষ্ট্র নীতিটা কেমন হওয়া দরকার? কারণ আমরা দেখছি একটা চুক্তি হলো যেটা যুক্তরাষ্ট্রের সাথে, সেটা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। সেই চুক্তিতে আবার কিছু বলাও আছে যে অন্য দেশ থেকে আমদানি রপ্তানির বিষয়ে কিছু নিষেধাজ্ঞা দেওয়া আছে। চীনও আমাদের সাথে আসলে উন্নয়ন সহযোগী, রাশিয়ার সাথে আমাদের একটা সম্পর্ক আছে। সব মিলিয়ে আমাদের সম্পর্ক আসলে পররাষ্ট্র নীতিতে কেমন হওয়া দরকার? এখন এটা কেস বাই কেস যাওয়া দরকার, কারণ চুক্তিটা না করলেও পারত। কারণ যেটাকে কি বলা হয়, ডিলে করতে পারতো ইজিলি, সহজে, যেটা আমরা ভারতকে দেখলাম যে ভারত ডিলে করছিল, বা এই যে হ্যাঁ করছে, এই যে করছে, এই করতে করতে ডিলে করছিল। তারপরে হঠাৎ করে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট ওদেরই সুপ্রিম রায় দিল যে না, এটা নামবে। এখন কথা হচ্ছে যে এটা আমি শিওর যে ভারতের ইন্টেলিজেন্স ভালো করে জানতো যে সুপ্রিম কোর্টে এরকম একটা কেস আছে, এবং তাদের মাধ্যমে জানতো যে জাজরা শিগগিরই একটা জাজমেন্ট দিবে। আমাদের উচিত ছিল দেরি করা, এবং আমরা করতে পারতাম খুব সহজে, কারণ যেহেতু নির্বাচন হচ্ছে আমরা বলতে পারতাম যে এটা তো নির্বাচিত সরকারের কাজ। কিন্তু এই যে অনির্বাচিত সরকার রীতিমতো তড়িঘড়ি করে যেটা করলো, না করলেও পারতো। তবে আমি মনে করি যে এখন যেটা হবে সেটা হলো পেশাদারিত্বের মাধ্যমে এটাকে আবার রিভিজিট করা, এবং তাদের বোঝানো যে কোথায় সুবিধা না, কোনটা পারবে কোনটা পারবে না। এটা আমি মনে করি যে ওই কি বলা হয় আলোচনার মাধ্যমে, এবং এখানে প্রচন্ড পেশাদারিত্ব দরকার, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আমার এক পা বাইরে থাকে, যারা নেগোসিয়েশন করবে তাদের এক পা যদি বাইরে থাকে, তখন ওই আমেরিকা বা যেই দেশেই থাকুক না কেন সে ভাবে যে আচ্ছা ওর এক পা তো বাইরে, তাহলে আমি আর একটু খেলে দেখি। তো সেই জন্য আমার মনে হয় ওই পরিবর্তনের মধ্যে, এবং যেহেতু নতুন সরকার বলেছে যে প্রথম বাংলাদেশ, ফার্স্ট বাংলাদেশের তাই হবে ফরেন পলিসি, তাই যদি হয়ে থাকে তাহলে দুই পা বাংলাদেশে থাকা প্রয়োজন। না হলে কিন্তু ওই নেগোসিয়েশন যে রিভিজিট করার যে বিষয়টা, সেখানে কিন্তু আমরা অতটা ভালো করতে পারবো না যতটা দুই পা বাংলাদেশে থাকলে যেটা আমরা পারবো। স্যার, একদম শেষ প্রশ্ন করতে চাই। আমাদের নিজেদেরই একটা আন্তর্জাতিক সমস্যা আছে, সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা। তো এইটা নিয়ে তো আমরা অনেকদিন কূটনৈতিক চ্যানেলে আলাপ আলোচনা চালাচ্ছি, এখনো আসলে সমাধানটা সম্ভব হলো না। সামনের দিনে কি করে সমাধান সম্ভব? ওটা আমি যেটা নিয়ে আমরা যেটা কাজ করি, আমি রোহিঙ্গা নিয়ে কাজ করি যেহেতু, সেটা হলো আমি মনে করি যে যে কোনো ডিপ্লোমেসিতে বা ফরেন পলিসিতে ক্যারট অ্যান্ড স্টিক দুটোই দরকার। খালি স্টিক থাকলে কিন্তু হয় না। তো আমাদের যতগুলো আমরা কাঠামো তৈরি করেছি এই মিয়ানমার বা রোহিঙ্গাদের ব্যাপারে, এই সবগুলো হলো স্টিক। আমরা আইসিজিতে যাচ্ছি, বায়োল্যাটারাল বা ট্রাইল্যাটারাল, সবগুলো স্টিকের মধ্যে। এখানে একটা ক্যারট তৈরি করা দরকার, যার জন্য আমরা যেটা নিয়ে কাজ করছি সেটাকে ইকোনমিক একটা ইনসেন্টিভ তৈরি করতে হবে। একটা উইন উইন সিচুয়েশন যাওয়া যায় কিনা, একটা মার্শাল প্ল্যান তৈরি করা যায় কিনা, বা বিআরআই যেরকম কাঠামো তৈরি করেছে এরকম কোনো কাঠামো তৈরি করা যায় কিনা, যেখানে তাদেরও লাভ, রোহিঙ্গাদেরও লাভ, বাংলাদেশের সবার লাভ। এরকম একটা কাঠামো যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা সমাধান না করার কোনো কারণ নেই। তবে ওটা করতে গেলে গবেষণা দরকার, যেটা উপরে আমরা আপাতত আমাদের এখন দৃষ্টি হলো এই গবেষণাটা করা। তবে আমি যথেষ্ট হোপফুল যে প্রত্যেকটা ক্রাইসিস কিন্তু একটা অপরচুনিটি তৈরি করে ফেলে। মানে সঞ্জুর সেই বিখ্যাত কথা, আইনস্টাইনও ওই একই কথা বলেছে। তো আমি মনে করি যে একটা ক্রাইসিস কোনো সন্দেহ নেই, তবে এটা অপরচুনিটি দেখা দরকার। সেখানে যদি একটা ইকোনমিক ইনসেন্টিভ কাঠামো যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা তামাদো বলি বা আরাকান আর্মির সাথে কথা বলে এটা সমাধান করা যাবে। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই পর্বে অতিথি হিসেবে আবার আসার জন্য।
সময় হলো দর্শক বিদায় নেওয়ার। এই ছিল আজকের প্রাসঙ্গিকে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। এছাড়া ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজ। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। আজকের মতন শুভরাত্রি।